আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ, গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং আমার সামনে উপস্থিত প্রিয় মোবাইল সার্ভিসিং উদ্যোক্তা ভাইরা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে শিক্ষা, দক্ষতা এবং আমাদেরকে এগিয়ে যাওয়ার যে পথ, সে পথকে সহজ করে দিয়েছেন। সকল করে আলহামদুলিল্লাহ। আমি এমন কিছু উদ্যোক্তার সামনে দাঁড়িয়ে কথা বলছি যারা একটা সময় এ দেশ, জাতি, সমাজ এবং দেশের যেই ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে দক্ষ এবং কর্মঠ সম্ভাবনাময় জাতি হিসাবে গড়ে তোলার কারিগর হবে, আমি এটা আশা করি। আমি আপনার স্যার আমার পরিচয় করে দিয়েছে। আমি চীনে ছিলাম, চীনে পড়াশোনা করেছি। তো আমি চীন নিয়েই কথা বলতে চাই। চীনে একটা সময় ছিল যে তারা তাদের কর্মঘণ্টা খুবই স্বল্প টাকায় তারা কর্মঘণ্টা বিক্রি করত। সে সময় তারা অনুধাবন করলো যে আমরা শুধু কর্ম বা কাজ করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কি সম্ভব না। তা আমাদের কি করতে হবে? দক্ষতা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, সেটা ইমপ্লিমেন্ট করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সরকার ঘোষণা করলো আমাদের সারা চায়নাতে ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দিয়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করলো এবং প্রত্যেকটা মানুষের জন্য কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার পর যে টেকনোলজির দিক থেকে চায়না এগিয়ে গেছে, তারা শুধু টেকনোলজি ব্যবহার করে না, সেই টেকনোলজিকে কাজে লাগিয়ে আজ চায়না বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, একটা শক্তিশালী দেশ প্রযুক্তিগতভাবে এবং তারা বাণিজ্যিকভাবে একটা শক্তিশালী দেশে রূপান্তরিত হয়েছে ইলেকট্রনিক্স। আমি চায়না যদি জ্যাকমার কথা বলি, জ্যাকমাকে তো চিনেন সবাই নাকি? জ্যাকমা কে? আলিবাবা গ্রুপের কি প্রতিষ্ঠাতা নাকি? জ্যাকমা কিন্তু একটা সময় ছিল ব্যর্থ একজন মানুষ, আপনারা জানেন তো নাকি? কিভাবে ব্যর্থ মানুষ ছিল? সে যখন আপনার ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য বিভিন্ন জায়গায় চান্স পাওয়ার জন্য চেষ্টা করছে যে আমি পড়াশোনা করব এবং আমি শিক্ষা অর্জন করব, সে কোনো ইউনিভার্সিটিতে কিন্তু কি পায়নি, চান্স পায়নি। সে পড়াশোনার জায়গাতে ব্যর্থ। তারপর কোনো রকম ভাবে পড়াশোনা কিছুটা করছে, সেটা নিয়ে যে সে চাকরির ক্ষেত্রে যখন লড়াই করছে, প্রায় 30টা জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়ে সেখানে সে ব্যর্থ। কেএফসি যখন তার অঞ্চলে আসলো, কেএফসি নাম শুনেছেন তো? কেএফসি যখন তার অঞ্চলে আসলো, তখন সে কেএফসিতে ইন্টারভিউ দিয়েছিল কতজন? 24 জন। কতজন দিয়েছিল? মনে রাখবেন। তো 24 জনের ভিতরে যখন ইন্টারভিউ রেজাল্ট আসলো, 23 জনকে কেএফসি সিলেক্ট করলো, রিক্রুইট করলো, একজন বাদ গেল। সেটা কে? জ্যাকমা। সে এই ক্ষেত্রেও ব্যর্থ। তারপর সে 18 জনকে নিয়ে তার অ্যাপার্টমেন্টে 1999 সালে সে কি করলো? আলিবাবা গ্রুপ করলো এবং আলিবাবা গ্রুপ করার পরে উদ্যোক্তা হয়ে সে সারা বিশ্বের এখন আলিবাবা কি সুনামধন্য প্রতিষ্ঠান এবং ই কমার্স সাইডের বড় একটা প্রতিষ্ঠান, যেখান থেকে প্রত্যেকটা সেক্টরের প্রোডাক্ট পারচেস করা হয়, কিনা হয় এবং বিভিন্ন দেশ এখান থেকে বিজনেস করছে। আমি এবার তো গেল জ্যাকমার কথা। আমি আমার কথা যদি বলি, আমার পরিচয় স্যার দিয়েছেন। আমি প্রত্যন্ত অঞ্চল, শহর থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে আমার বাসা দারুসা। এই অঞ্চলেরই আমি সন্তান। আমি এই অঞ্চল থেকে বেড়ে উঠেছি, এখান থেকেই আমার পদযাত্রা শুরু। এই অঞ্চলের ধূলিকণা নিয়েই আমি বড় হয়েছি। আমি যখন এসএসসি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষা পরে ভালো রেজাল্ট করার পরে আমার পরিবারের অবস্থাটা এমন ছিল, এটা বলতে আমি লজ্জাবোধ করি না, কেউ কিছু মাইন্ড করবেন না। আবার আমার পরিবারে আমার যে ফর্ম ফিল আপের টাকা, আমার বাবা সেই সময় কিন্তু রানিং মেম্বার। আমার বাবা আমার জন্মের আগে থেকেও কিন্তু সে সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত এবং একজন জনপ্রতিনিধি।
কিন্তু আমার সে সময় ফর্ম ফিল আপের টাকাও সে কালেক্ট করতে পারেনি। তার সততার কারণে সে তার ইনকাম সোর্সটা ওইভাবে ছিল না। সে টাকাটা আমার বাবা আমার এক চাচার কাছ থেকে নিয়ে ফর্ম ফিল আপে দিয়েছিল। আমি এসএসসিতে ভালো রেজাল্ট করলাম, পাবনাতে পড়াশোনা করলাম, রাজনৈতিক বিভিন্ন কারণে আমি আবার রাজশাহীতে ব্যাক করলাম। রাজশাহীতে পড়াশোনা শেষ করে আমি দিনাজপুর পল্লী বিদ্যুতে উপসহকারী প্রকৌশলী হিসাবে জয়েন করেছিলাম। ওখানে 1 বছর জব করার পরে আমি সংক্ষিপ্তভাবে বলছি আমার ইতিহাসটা। আমি চায়নাতে আমার যখন স্কলারশিপের জন্য আবেদন করি, আমার স্কলারশিপ হয়, আমি চায়নাতে গমন করি। চায়নাতে গমন করার পরে আমি জানি না যে আমি 1টা মাস কিভাবে অতিবাহিত করব। আমি এই অবস্থায় চায়নাতে গেছি। আমার পড়াশোনার খরচ ঠিক আছে, সরকার চালাচ্ছে, কিন্তু আমার খাওয়ার খরচ তখন ছিল, নিজে চালাতে হতো। তো এই 1টা মাস পরে আমার কি হবে, কিভাবে ইনকাম করব, কিভাবে টাকা উপার্জন করব, সেই ইয়াটা ছিল না। আল্লাহর অশেষ রহমতে আমি পড়াশোনার পাশাপাশি আমি সোর্সিং করতে লাগলাম যে আসলে কি করা যায়। বাকি রয়ে যায় ভাই। ছোট্ট ছোট্ট বিজনেস থেকে দেখলাম যে অনেকে এক্সপোর্ট ইম্পোর্ট করে, অনেকে দেখা যাচ্ছে যে প্রোডাক্ট পাঠাচ্ছে। আমি যাওয়ার পরে যখন দেখলো যে আমি চায়না গেছি, অনেকে নক করছে যে ভাই এই প্রোডাক্টটা পাঠানো যায় কিনা। আমি এই বিষয়টা নিয়ে জানতাম না। আস্তে আস্তে আমি নলেজ গ্যাদার করে ইম্পোর্টের কাজটা শুরু করি। ছোট্ট জুতা, ছোট্ট ডিভাইস, কখনো পোশাক, ফ্যাশন আইটেম, কখনো ভারী মেশিনারিজ, আস্তে আস্তে এগুলা ডেভেলপ হয়েছে। তো আমি আমার গল্পটা বিস্তারিত বললে হয়তো অনেক সময় লাগবে, জাস্ট এতটুকুই বলছি যে এই ছোট্ট ছোট্ট করতে করতে আমি আজকে ইএস ইন্টারন্যাশনালের একজন ম্যানেজিং ডিরেক্টর। আল্ট্রা পাওয়ার কোম্পানি লিমিটেড, যেটা আমরা 5টা দেশের সাথে বিজনেস করছি, সেই আল্ট্রা পাওয়ার কোম্পানির আমি একজন ম্যানেজিং ডিরেক্টর। এবং আমি ইকো বিল্ডার্স এর একজন ম্যানেজিং ডিরেক্টর, যেটা হচ্ছে আমরা বিল্ডিং ডিজাইন থেকে শুরু করে যে আদার্স কাজগুলো, আর্কিটেকচার, এই কাজগুলো করছি। সাথে আমরা ই কমার্সের কাজ করছি। এবং আমি আমার আইডিএলসি, যেটা ইনোভেটিভ ডিজাইন অ্যান্ড কনসালটেন্সির, আমি ওটারও একজন ম্যানেজিং ডিরেক্টর, ক্ষুদ্র মানুষ। আমি আপনাদের উদ্দেশ্য শুধু এতটুকুই বলবো যে আপনারা যারা এখানে আছেন তারা একটা সময় একটা প্রতিষ্ঠানের মালিক হতে পারেন। এমনও হতে পারে আপনারা মোবাইল আজকে সার্ভিসিং করছেন, এমনও হতে পারে একটা কোম্পানি মোবাইল আপনারা বানাবেন, দক্ষতা অর্জন করে আপনারা মোবাইল ডিভাইস বানাবেন। আপনারাই বাংলাদেশে এমন একটা ইয়া নিয়ে আসবেন, মানে গর্বিত একজন দক্ষ উদ্যোক্তা হবেন যে আপনাদের টেকনোলজিতেই আপনারা মোবাইল বানাইতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু আপনারা সার্ভিসিং শিখছেন, স্যার একজন দক্ষ মানুষ আপনাদেরকে যে শিক্ষা দিয়েছে, এবং আপনাদের যেই গবেষণামূলক মাথা, এবং আপনারা যারা আছেন সবাই মেধাবী। আমি এই যে মেধাবীর সম্ভারে আমাকে ক্ষুদ্র মানুষ হিসাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, এই জন্য আমি স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ, এবং আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।